আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিপিএল আর কয়েকদিন বাদেই শুরু হতে চলেছে। ডিসেম্বরের ২৬ তারিখ থেকে বিপিএল এর এই আসরটা শুরু হবে এবং এই বিপিএল এ খেলবে ৬টা দল। সব মিলে ৬টা দলের ওভারঅল স্কোয়াডগুলো কেমন হয়েছে, সোফার তাদের সম্ভাবনা কেমন, কোন জায়গায় তাদের শক্তিমত্তা, কোন জায়গায় দুর্বলতা এবং কোন জায়গাগুলোকে ইমপ্রুভ করার স্কোপ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটা। এবং প্রথমেই যে দলটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে নোয়াখালী। যারা শুরুর দিকটায় বিপিএল যখন এবার আয়োজিত হবে এরকম একটা পরিকল্পনা হচ্ছিল, তখন প্রাথমিকভাবে যে স্ক্রিনিং হয়েছে সেই জায়গাটায় নোয়াখালী দলটা কিন্তু ছিল না। প্রথমে 5টা দল ছিল, বাট শেষ পর্যন্ত ষষ্ঠ দল হিসেবে নোয়াখালী এক্সপ্রেস এই নামে দলটা অন্তর্ভুক্ত হয়েছে এবং নোয়াখালী এক্সপ্রেস এই প্রথমবারের মতো বিপিএল এ অংশগ্রহণ করছে। সো নোয়াখালীর এই দলটার ওভারঅল ব্যাপারটা কি ঘটছে বা কি ঘটেছে এখনো পর্যন্ত, সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। শুরুতেই নোয়াখালী তারা যে ডিরেক্ট সাইনিং গুলো করেছে সেটা নিয়ে বলা যেতে পারে। সেখানে হাসান মাহমুদকে এবং সৌম্য সরকারকে নোয়াখালী তারা ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে কিনে নিয়েছে এবং সেই সাথে জনসন চার্লস ওয়েস্ট ইন্ডিয়ান তারকা এবং সেই সাথে কুশল মেন্ডি শ্রীলঙ্কান তারকা, এই দুজনকেও নোয়াখালী ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে নিয়েছে। সেটা অকশন বা নিলামের আগেই নোয়াখালী এক্সপ্রেস তারা ঘোষণা করে ফেলেছিল। খুব জলদি কম সময়ের ভিতরে দলটা কিভাবে গুছিয়ে নিতে পারে সে ব্যাপারটার ব্যাপারে একটা ধারণা আমরা পেতে চাইছিলাম এবং অকশনে গিয়ে নোয়াখালী কি করেছে সেই বিষয়গুলো আমরা দেখতে চাই। অকশনে গিয়ে নোয়াখালী 2.63 কোটি টাকা খরচ করেছে। টোটাল তাদের প্যাকেজ ছিল 4.5 কোটি, বাট সেখানে পুরোটা তারা খরচ করেনি। সব মিলে 12টা প্লেয়ার তারা অকশন থেকে কিনেছে, যার মধ্যে টপ বিডটা ছিল হাবিবুর রহমান সোহান, যাকে কিনা অন্য অনেক ফ্র্যাঞ্চাইজিও চাইছিল। এই ড্যাশিং ওপেনিং ব্যাটার রিসেন্ট সময় বাংলাদেশের সবচেয়ে ইনফর্ম ব্যাটারদের মধ্যে একজন এবং তাকেই টপ অফ দ্য অর্ডার রাখার জন্য নোয়াখালী এক্সপ্রেস তাদের সর্বস্বটা দিয়েছে। বেস প্রাইস 18 লক্ষ টাকা ছিল হাবিবুর সোহানের, কিন্তু সেখান থেকে আরো 32 লক্ষ টাকা বেশি দিয়ে 50 লক্ষ টাকায় হাবিবুর রহমান সোহানকে নোয়াখালী কিনেছে, যিনি কিনা আবার এই দলটার হাইয়েস্ট মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার। এবারে সারপ্রাইজ পিকগুলোর কথা যদি বলি, সেখানে কিছু ইন্টারেস্টিং পিকস নোয়াখালী করেছে। যেমন বাহাতি স্পিনার আবু হাশিমকে তারা দলে ভিড়িয়েছে, যিনি রিসেন্ট সময় বাংলাদেশের ডোমেস্টিক সার্কিটে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। স্পেশালি এনসিএল টি20তে খুব চমৎকার পারফর্ম করেছেন, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভালো করেছেন। তো সেটার পুরস্কার হিসেবে 18 লক্ষ টাকায় আবু হাশিমকে বেস প্রাইজে নোয়াখালী তারা দলে ভেরোতে সক্ষম হয়েছে। এছাড়াও পাকিস্তানি রিক্রুট হায়দার আলীকেও তারা অকশন থেকে কিনেছে 20,000 মার্কিন ডলার দিয়ে। এবারে আসি ওভারঅল নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াডটা তাহলে কেমন হলো। ডিরেক্ট সাইনিং এর কথা তো বলেছি, সেই সাথে অকশনে 12টা প্লেয়ার তারা কিনেছে। এছাড়াও আজকের দিন পর্যন্ত বা রিসেন্ট সময় পর্যন্ত আমরা জেনেছি যে নোয়াখালী দুটো বড় নাম সাথে করে কিন্তু নিয়ে আসার চেষ্টা করছে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে। একজন হচ্ছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার জিমি নিশাম, অন্যজন হচ্ছেন আফগানিস্তানের মিস্টার প্রেসিডেন্ট মোহাম্মদ নবী। সো স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই, সেই জায়গায় আমরা ব্যাটারদের তালিকাটা দেখবো। সেখানে মাহিদুল ইসলাম অঙ্কন রয়েছেন, জাকের আলী অনেক রয়েছেন যাদেরকে নিলাম থেকে কেনা হয়েছে, এবং হাবিবুর রহমান সোহান ছিলেন তাদের সবচেয়ে এক্সপেন্সিভ পিক। সাদাত হোসেন দীপু মিডল অর্ডার ব্যাটার রয়েছেন, সেই জায়গায় সৈকত আলী টপ অর্ডার ব্যাটার তিনিও রয়েছেন, এবং সেই সাথে কুশাল মেন্ডিস ডিরেক্ট সাইনিং, জনসন চার্লস আরও একটা ডিরেক্ট সাইনিং, এবং হায়দার আলীকে এই নোয়াখালী এক্সপ্রেস তারা কিনে নিয়েছে অকশন থেকে। অলরাউন্ডার ক্যাটাগরিতে অবশ্যই আরেক ডিরেক্ট সাইনিং রয়েছেন সৌম্য সরকার, সেই সাথে অলরাউন্ডার সাব্বির হোসেন রয়েছেন যিনি টপ অফ দ্য অর্ডারে ব্যাটিং করতে পারেন। রহমতুল্লাহ আলী একজন অলরাউন্ড ক্যাটাগরির প্লেয়ার রয়েছেন, তাকে একদম শেষ মুহূর্তে নোয়াখালী দলে ভিড়িয়েছে। সেই সাথে মোহাম্মদ নবী এবং জিমি নিশাম, যাদেরকে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে নোয়াখালী তাদের দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। বোলারদের মধ্যে হাসান মাহমুদ পেস বোলিং অপশনটা দিচ্ছেন, নাজমুল ইসলাম অপু রয়েছেন, আবু হাশিম রয়েছেন, পেসার মুশফিক হাসান আছেন, রেজাউর রহমান রাজা আরেক পেসার আছেন, মেহেদি রানা তিনিও রয়েছেন সে জায়গায় বাহাতি পেস বোলার, এবং ইহসানুল্লাহ খান পাকিস্তানি পেস বোলার, তাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ওভারঅল যদি আমরা ব্যালেন্সটার দিকে তাকাই, সেখানে কিন্তু আমরা দেখব টপ অর্ডার হেভি একটা ব্যাটিং লাইন আপ রয়েছে এই দলটার, বিদেশি এবং লোকাল প্লেয়ার মিলিয়ে। এবং সেই জায়গাটায় আসলে ওই যে 3-4 খেলা কোনো স্পেশালিস্ট কেউ না থাকলেও টপ অর্ডারে খেলার মতো বেশ কিছু ক্রিকেটার রয়েছেন এই দলটায়, লোকাল এবং বিদেশি দুই ক্যাটাগরিতেই। অলরাউন্ডার ক্যাটাগরিতে খানিকটা শর্টেজ আছে, আমি বলবো জেনুইন অলরাউন্ডার বলতে অবশ্যই জিমি নিশাম এবং মোহাম্মদ নবী আছেন, বাট তারা পুরো সিজন খেলবেন কিনা সেটা একটা প্রশ্ন। যদি খেলতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু নোয়াখালীর জন্য খুবই ভালো একটা অপশন তারা দুজন হয়ে যাবেন। অন্য যে অলরাউন্ড ক্যাটাগরিতে রয়েছেন সেখানে সৌম্য সরকার হালকা পাতলা বল করতে পারেন, সাব্বির হোসেন তিনি আসলে একাদশে সুযোগই পাবেন কিনা সেটা বোঝা যাচ্ছে না, সেই সাথে রহমতুল্লাহ আলীর একই কথা। এবং বোলিং এর দিকে যদি তাকায়, পেস বোলিংটা বেশ সমৃদ্ধ আছে, হাসান মাহমুদ আছে, বাংলাদেশি রেজাউর রহমান রাজা, মুশফিক হাসান, সুতরাং পেস বোলিং ডিপার্টমেন্টটা বেশ শক্ত সমর্থ রয়েছে। স্পিন ডিপার্টমেন্টে ভ্যারিয়েশন কম,
যে দুজন স্পিনার রয়েছেন লোকাল ক্যাটাগরিতে, একজন আবু হাশিম, একজন নাজমুল ইসলাম অপু, দুজনই বাঁহাতি অর্থোডক্স স্পিনার, অর্থাৎ এই জায়গাটাতে খানিকটা ভ্যারিয়েশনের অভাবে ভুগছে নোয়াখালী, এবং তারা আসলে তাদের কোনো অফ স্পিনার কিংবা লেগ স্পিনার এই ধরনের কোনো অন্য বোলার সেখানে কিন্তু তারা নিয়ে আসতে পারেনি। সুতরাং সেই জায়গাটাতে স্পিন ডিপার্টমেন্টে আমার কাছে মনে হয় নোয়াখালী খানিকটা শর্টেজের মধ্যে থাকবে। এবারে আমরা চলে যাই নোয়াখালীর বেস্ট পসিবল ইলেভেনটা কেমন হতে পারে বা স্ট্রংগেস্ট ইলেভেনটা কেমন হতে পারে। নোয়াখালীর স্ট্রংগেস্ট ইলেভেনের যদি দিকে তাকাই, সেখানে আমি যেটা আগেও বলছিলাম যে তাদের টপ অর্ডার হেভি একটা অবস্থা রয়েছে, সে জায়গায় হাবিবুর রহমান সোহান এবং সৌম্য সরকারকে দিয়ে ওপেন করানো যেতে পারে, ডানহাতি বাহাতি ওপেনিং কম্বিনেশন থাকবে। এরপরে জনসন চার্লস এবং কুলশাল মেন্ডিস তারা টপ ফোরের বাকি পজিশনগুলো নেবেন। এখন এই জায়গায় একটা ফ্লেক্সিবিলিটি থাকতে পারে, অবভিয়াসলি দুই বিদেশিকেও টপ অর্ডারে নামিয়ে দিতে পারেন, এরপর সোহান 3-এ, সৌম্য সরকার 4-এ, এভাবেও নামা যেতে পারে। ওভারঅল এরকম একটা টপ ফোর সবচেয়ে শক্তিশালী হতে পারে এই জায়গায়। মাহিদুল ইসলাম অঙ্কন 5-এ, জাকির আলী অনেক 6-এ, মিডল অর্ডারটা মোটামুটি বল স্টার্ট হলো। 7 নম্বরে মোহাম্মদ নবী, 8 নম্বরে জিমি নিশাম। এখানেও একটা রদবদল হতে পারে, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী হয়তো নবী এবং জিমি নিশাম তারা আরো উপরেই হয়তো ব্যাটিং করতে পারেন অঙ্কন এবং জাকির আলীর জায়গায়। সুতরাং টিল নাম্বার 8 আপনি দেখেন এই জায়গাটায় ব্যাটিংটা কিন্তু খুবই শক্তিশালী। আপ টু নাম্বার 8 আপনি জেনুইন ব্যাটার্স পাচ্ছেন, এবং সেই সাথে মোহাম্মদ নবী, জিমি নিশামের মতো দুজন ক্লাসি অলরাউন্ডারকেও এই দলের ভিতর রাখা সম্ভব হচ্ছে। সুতরাং এই অপশনসগুলো আমার কাছে মনে হয় খুবই পজিটিভ নোয়াখালীর জন্য। 9 নম্বরে নাজমুল ইসলাম অপু, 10 নম্বরে মুশফিক হাসান এবং 11 নম্বরে হাসান মাহমুদ। দুই পেস বোলার রয়েছেন এখানে, মুশফিক হাসান এবং হাসান মাহমুদ। তৃতীয় পেসার হিসেবে জিমি নিশাম কাজ করতে পারেন। নাজমুল অপু স্পিনের অপশনটা দেবেন, মোহাম্মদ নবী স্পিনের অপশনটা দেবেন। দুটো স্পিন অপশন রয়েছে এই জায়গাটায়। বাট ওভারঅল আপনি দেখেন স্টার্টিং 11-এ 5 জন প্রতিষ্ঠিত বোলার ছাড়া ষষ্ঠ বোলারটা কিন্তু খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট এই 11-এর মধ্যে। সৌম্য সরকার তিনি হয়তো কিছু আঙুল ঘোরাতে পারবেন, তবে স্পিন অপশনটায় খানিকটা অভাব রয়েছে, এবং সেটাকে পূরণ করার জন্য যারা অল্টারনেটিভস রয়েছেন, অল্টারনেটস যে লিস্টটা আছে আপনি দেখেন, সেখানে নাজমুল অপুর পাশাপাশি আমি দেখেছি আবু হাশিম এবং রহমতুল্লাহকে, যারা স্পিনটা করতে পারবেন। তো আবু হাশিমও যদি জায়গাটা নিতে চান এই জায়গায়, হয়তো একজন পেসারকে স্যাক্রিফাইস করে সেটা করতে হবে, হয়তো মুশফিক হাসানকে বসতে হবে, আবু হাশিম ঢুকবেন তার জায়গায়। সেই ক্ষেত্রে জিমি নিশাম এবং হাসান মাহমুদ দুজন হয়ে যাবেন পেস বোলার, এবং সেই ক্ষেত্রে মোহাম্মদ নবী, নাজমুল অপু এবং আবু হাশিম 3 জন স্পিন অপশন হিসেবে আসতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো দলের ব্যালেন্সটা অন্যরকম হতে পারে। এছাড়াও যদি আমরা চিন্তা করি জনসন চার্লস বা কুশাল মেন্ডিস তারা যদি পুরোটা সময় না খেলতে পারেন, লোকাল রিক্রুটস থেকে কোনো অপশন রয়েছে কিনা? অবশ্যই রয়েছে। সৈকত আলী রয়েছেন, সাব্বির হোসেন রয়েছেন, যারা টপ অফ দ্য অর্ডারে ব্যাটিং করতে পারেন। মিডল অর্ডারে মাহিদুল অঙ্কন এবং জাকির আলীর একটা অল্টারনেটিভ হতে পারেন শাহাদাত হোসেন দীপু, যিনি কিনা মিডল অর্ডারে ডেফিনেটলি ব্যাটিংটা করতে পারবেন, এবং হায়দার আলীও রয়েছেন একটা অপশন বিদেশি ক্যাটাগরিতে, যাকে লোয়ার ডাউন দ্য অর্ডার তারা কিন্তু অ্যাজ আ হার্ড হিটার ব্যবহার করতেই পারে। সো ওভারঅল আপনাদের কাছে কি মনে হয় নোয়াখালী এক্সপ্রেস দলটার স্কোয়াড স্ট্রেংথ কেমন হয়েছে, তাদের অপশনসগুলো কেমন হয়েছে? আমার কাছে খালি চোখে একদম মনে হয়েছে যে তাদের টপ অর্ডারটা বেশ হেভি, যেটার কারণে তাদের মিডল অর্ডারটা খানিকটা ঝুঁকিতে থাকে বোধ হয়, কারণ সেখানে 4 জন ওপেনারকে আসলে ঘুরিয়ে ফিরিয়ে টপ 4 পজিশনে খেলাতে হবে নোয়াখালীকে, যদি তাদের স্ট্রংগেস্ট 11টা খেলাতে হয়। তো বিদেশি যদি প্লেয়ার আনতেই হয় আরও, আমার কাছে মনে হয় একজন বিদেশি যদি স্পিন অপশন নিয়ে আসা যেতে পারে, যেহেতু লোকাল ক্যাটাগরিতে আবু হাশিম এবং অপু ছাড়া আর কোনো ভালো স্পিনার তারা আনতে পারেনি। বিদেশি এমন কোনো অলরাউন্ডার যিনি স্পিন বোলিং করতে পারেন, এরকম কাউকে আনতে পারলে আমার মনে হয় দলের শক্তিমত্তাটা বৃদ্ধি পায়। তবে দেখা যাক শেষ পর্যন্ত তারা সেই কাজটা করতে পারে কিনা। এছাড়া কিন্তু নোয়াখালীর ওভারঅল যে উইকনেসের জায়গা বলবো কম্পারেটিভলি, বিপিএলে যেহেতু তারা মাত্রই প্রথম এসেছে, তাদের ওভারঅল ম্যানেজমেন্টটা কেমন হবে, স্কোয়াডটাকে কিভাবে তারা পরিচালনা করবে, কোন খেলোয়াড়দের কতদিন পর্যন্ত, স্পেশালি বিদেশিদেরকে রাখাটা অনেক ইম্পর্টেন্ট হবে তাদের জন্য, বিকজ তারাই সবচেয়ে ক্রিটিক্যাল প্লেয়ার। স্পেশালি আমি বলবো কুশাল মেন্ডিস, জনসন চার্লস, মোহাম্মদ নবী এবং জিমি নিশাম, এই 4 জনকে যদি নোয়াখালী রেগুলারলি খেলাতে পারে, তাহলে তাদের লোকাল প্লেয়ারদের পাশাপাশি এই দলের স্ট্রেংথটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, এবং কোনোভাবেই মনে হচ্ছে না যে তারা আসলে কোয়ালিফাই নাও করতে পারে। আমার মনে হয় নোয়াখালী হ্যাজ এ স্ট্রং চান্স টু কোয়ালিফাই, তারা যদি তাদের কার্ডসগুলো ঠিকমতো খেলে, এবং যেই 4 জন বিদেশির কথা বললাম, জনসন চার্লস, সেদিকে কুশাল মেন্ডিস, জিমি নিশাম এবং মোহাম্মদ নবী, এই 4 জনকে যদি তারা রাখতে পারে প্রত্যেকটা ম্যাচে, মোস্ট অফ দ্য ম্যাচেস যদি তারা খেলতে পারেন গ্রুপ পর্বের বা রাউন্ড রবিন পর্বের, তাহলে কিন্তু নোয়াখালীর খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে সুপার 4-এ যাওয়ার, এবং হার্ড ফাইট তারা প্রতিপক্ষগুলোকে দিতে পারবে। খালি একটাই প্রবলেম, যদি উইকেটগুলো স্পিন ফ্রেন্ডলি হয়, যদি উইকেটে স্পিনারদের প্রয়োজন হয়, সে জায়গায় তাদের একটা সমস্যা রয়ে যাবে। এবং লোকাল ক্যাটাগরিতে যেহেতু কোনো প্রপার অলরাউন্ডার তাদের নেই, নিশাম এবং নবী যদি ফুল স্টিন্ট না খেলতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা স্ট্রাগল করবে তাদের বোলিং অপশনসগুলো নিয়ে। সো ওভারঅল নোয়াখালী নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা সেটা জানিয়ে দিতে পারেন। অবশ্যই নতুন কোনো
বিদেশি যদি আনতে হয় আপনারা নোয়াখালীর সমর্থক হিসেবে কোন প্লেয়ারগুলোকে আসলে টার্গেট করতে চান, কাদেরকে নিয়ে আসতে চান সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। এবং সেই সাথে এই দলটার ক্যাপ্টেন কে হবেন সেটা নিয়েও আপনারা আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। সৌম্য সরকার এজ অ্যান অপশন রয়েছেন, সেই জায়গায় জাকের আলী অনেক অপশন রয়েছেন, বিদেশি ক্যাটাগরিতে মোহাম্মদ নবী অপশন রয়েছেন। কে ক্যাপ্টেন হবেন এই নতুন ফ্র্যাঞ্চাইজি স্টার জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।